দর্শক, আজ বাঙালি পোলাও আর মটন কষা বানাবো। একসাথে এই দুটোর কম্বিনেশন খুব সুন্দর। তো যাক, আজকে এখন পোলাও বানাচ্ছি। প্রথমে তার জন্য গাওয়া ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে এলাচ আর দারুচিনি দিয়ে নিয়েছি। যেই সুগন্ধ বের হয়েছে তখন ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে নিলাম। 500 গ্রাম চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এটা বাসমতি চাল বা খাস চাল বা গোবিন্দভোগ চাল বলে। তো এই ছোট ছোট চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এখন এটা ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যত ভালো চাল ভাজা হবে তত ভালো ভাত তৈরি হবে, ঝরঝরে সুন্দর ভাত তৈরি হবে। তো এখন ভালো করে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি গরম পানি ঢেলে দেব। 500 চালের জন্য আমি 1 কেজি পানি গরম করে রেখেছিলাম, সে 1 কেজি পানি ঢেলে দিলাম। যদি নতুন চাল হয় অবশ্যই 2 কাপ পানি কম দেবেন। 1 কেজি পানি বলতে এখানে যে মাপে চাল নেওয়া হবে সেই মাপে পানি দিতে হবে। তো ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি নুন আর অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কাজু, কিশমিশ আর নারকেল ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একবার ঢাকনা বন্ধ করে দেব। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তার ফলে নারকেল, কাজু ও কিশমিশ একটু সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে তারপরে এটাকে আরও 5 মিনিট মতো গ্যাসের চুলায় বসিয়ে রেখে দিতে হবে। এখন খানিকটা পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে একটু চিনি মাখিয়ে পেঁয়াজটা ভালো করে ক্রিস্পি করে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। আর একটু এভাবে হাওয়ায় খেলিয়ে দিতে হচ্ছে। একটু ভালো মেলিয়ে খেলিয়ে দিলে পেঁয়াজগুলো ক্রিস্পি থাকবে। এদিকে ভাতও তৈরি হয়ে গেছে, সুন্দর ঝরঝরে আর সফট হয়েছে। এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলেই হয়ে গেল পোলাও রান্না। বাঙালি পোলাও এভাবেই হয়। তো পোলাও রান্না হয়ে গেছে। এখন এবার খানিকটা মাটন কষবো, সেটাও খুব সহজ করেই করব। মাটনে হলুদ নুন মাখিয়ে নেব, আর কোনো মশলা মাখাবো না, কেবল হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর একটা কুকারে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। তবে মটন রান্না বেশি তেল লাগে না, কারণ এর থেকে চর্বি গলে অনেকটা তেল হয়ে যাবে। সেজন্য মোটামুটি একটা মাপ করে তেল নিয়েছি। আমি 1 কেজি মটন নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম আর হলুদ দিয়ে নিলাম। এতে করে তেলের কালারটা ভালো হবে। আর তরকারি রান্না করলে সেই সময় তরকারির ঝোলটা খুব গ্লসি হয়, সেজন্য একটু হলুদ তেলেতে দিয়ে নিলে ভালো হয়। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজগুলো খুব লাল করার দরকার নেই, হাফ ভাজা হলে তখন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে নিলাম। আধ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো খুব কম, তার থেকেও কম দিলাম। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মাংসটা এর মধ্যে ঢেলে দিতে হবে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে একটা গন্ধ বের হয় ছাগলের মাংস থেকে। তো যাই হোক, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি ঢেলে দেব।
গরম পানি দিলে তাড়াতাড়ি তরকারিটা ফুটতে শুরু করে, সময় কম লাগে আর তরকারির স্বাদটাও ভালো হয়। তো এরকম একটু পানি দিলাম। ঠিক মাংসটা আধরুপো হবে সেই রকম ধরনের দিতে হবে, কারণ মাংস থেকেও আবার খানিকটা পানি বের হবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। পোলাওয়ের সাথে খাওয়া, সেজন্য অল্প একটু মিষ্টি আর একটু টক ভাব থাকলে ভালো লাগবে। তো অল্প করে একটু চিনিও দিলাম, যদি না দিতে চান তাহলে দেবেন না। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে এটাকে স্টিম দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে একটা হুইসেল পড়ার পর তখন গ্যাসটাকে স্লো করে দিয়ে আরও দুটো দিলেই মোটামুটি মাটন সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি মাটন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটা ডেকচির মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম একটা ফেলানো জায়গার মধ্যে ঢেলে নিলে সার্ভ করার সুবিধা হয়। তরকারিটা কয়েক মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। যখন তরকারি থেকে ভাপটা একটু বেরোনো বন্ধ হয় তখন তরকারির কালারটা সঠিক জায়গায় আসে। এখন আমি প্লেটের মধ্যে খানিকটা সার্ভ করে নিয়েছি ওই পোলাও আর মাটনের ঝোল। খানিকটা শসা আর লেবু পিস দিয়ে এরকম সাজিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার পালা। তো আপনারা এইভাবেই রান্না করবেন, খুব টেস্টি একটা পদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনদের মধ্যে একটু এটা শেয়ার করে দেবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।